আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করে পরবর্তীতে সবার সাথে আলাপ আলোচনা করে এটার কাঠামো এবং পরিবর্তন করা হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেখানে এই আসিফ নজরুল, সালেউদ্দিন মাহমুদ কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো সিনিয়র এই সরকারের মধ্যে যারা আছে উপদেষ্টা পরিষদ, তাদের মধ্যে মোটামুটি সিনিয়র ব্যক্তিত্বপূর্ণ ভারত্বপূর্ণ লোক এই তিনজন। এবং এদেরকে বলার অর্থ আমরা জানি না বাকিরা কি আপনার এই এই এনসিপির লাইনে কিনা, যে কারণে তিনজনের পদত্যাগ তারা দাবি করেছে বা তিনজনকে নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য দিয়েছে। তো যাই হোক, এই কারণে আমরা যেটা বলছি, এর আগে আপনারা শুনেছেন, সামগ্রিক প্রেক্ষাপটে মনে হয়েছে যে আসলে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমাদের আরেকটা নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে। কারণ এই সরকার নানানভাবেই কিছু কিছু উপদেষ্টার ব্যক্তিগত মন্তব্য, কর্মকাণ্ড সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে, সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা সরকারকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে এই যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক পদে ইশরাক হোসেনকে আদালত ডিরেকশন দিয়েছে, দক্ষিণের মেয়র পদে আদালত তাকে ডিরেকশন দিয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সেখানে এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে, তিনি তাকে বসতে দিতে চাচ্ছেন না বা শপথ পড়াতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন কাকরাইল, যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। তো এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে? সরকার। কারণ উপদেষ্টা সে পিচ্ছি হোক আর বড় হোক, গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক, সে তো উপদেষ্টা। নাবালক হোক আর সাবালক হোক, সে তো উপদেষ্টা। এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো। এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জনদুর্ভোগ তৈরি করে মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে। এই পরিস্থিতিটা তো সরকার এবং উপদেষ্টা, এই উপদেষ্টা তৈরি করলো। এই রকমের ব্যক্তিগত ভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না। বিপরীত দিকে আমরা যদি দেখি, ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সম্পৃক্ত ছিলেন, সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কারাবরণ করেছেন 2015 সালে দুইবার। এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি, ওই শাহেদের মতো, বাটপার শাহেদের মতো, আপনারা দেখেছেন না বঙ্গভবন গণভবনে একদিনে গেছে 3-4টা পাঞ্জাবি নিয়ে, পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে। ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্পিকার, বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা, প্রোগ্রামে যাওয়া, তিনি আওয়ামী লীগের লোক, এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। আবার এই পট পরিবর্তনের পরে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন। কারণ এছাড়া এজাজের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার। সে সাবেক সচিবও না, বিচারপতিও না, আমলাও না, বড় কোনো রাজনৈতিক নেতাও না। তাহলে তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন? আর এই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আমরা যেটা দীর্ঘদিন ধরে নানানভাবে শুনে আসছি যে সরকার উগ্রপন্থীদেরকে পৃষ্ঠপোষকতা করছে, উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে। তো এইটাই তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে। এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরো বিভিন্ন পর্যায়ে উগ্রপন্থীদের এই নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িতদেরকে কোথায় কোথায় বসিয়েছে। যেই কারণে আমরা বলেছি যে এই উত্তরের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে, যেহেতু একেবারেই তাদের রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক স্বার্থের বিষয়গুলো সামনে এসেছে তাদের কথাবার্তা কাজের মাধ্যমে, সেই কারণে এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগটা সরকারের জন্য খুবই প্রয়োজন, জনগণের মাঝে সরকারের আস্থা ফেরাতে খুবই দরকার। তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানাবো, অনতি বিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে যেই প্রশ্নগুলো উঠছে সেগুলোর একটা সুরাহার দিকে আপনাকে যেতে হবে। আজকে যেই নির্বাচন কমিশন সকল দলের সাথে আলোচনা করে নেওয়া হলো, আমরা নাম দিয়েছি, আমাদের সাথে আলোচনা করা হলো, বিএনপির সাথে, জামাতের সাথে, এই ছাত্রদের সাথে, সবার সাথে কিন্তু আলাপ আলোচনা করে আমরা ওনাদের সাথে 2 দফায় কথা বলেছি। অত্যন্ত ভালো মানুষ, তাদের সেই ভীষণ মিশন আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা কাজ করছেন অলরেডি। সেখানে এই নির্বাচনকে পেছানোর জন্য একটা ষড়যন্ত্র করছেন, এই নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করছেন। আরে ভাই, তোমাদের তো নিবন্ধন হয় না, একটা অনিবন্ধিত দল তো নির্বাচন কমিশনের হিসাব নিকাশই নাই। সেখানে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা কর্মসূচি করছে, নির্বাচন কমিশন ঘেরাও করা হুমকি দিচ্ছে, তাদেরকে
নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছে। তারা নিবন্ধিত হোক, তারপরে নির্বাচন কমিশনে যাবে, আর তারপরেও তো ছাত্র প্রতিনিধি হিসেবেও তো এই নির্বাচন কমিশন গঠনে তারা মতামত দিচ্ছে। তাহলে কিভাবে তারা তার পদত্যাগ চায়? এবং গতকালকে সেনা প্রধান স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। এই জুলাই গণ অভ্যুত্থান শুরু থেকেই আমরা, বিশেষ করে এই 5ই আগস্ট থেকে 3 আগস্ট থেকে আমরা দেখেছি জনগণের প্রতি সেনাবাহিনীর একটা ইতিবাচক মনোভাব, এবং সেনাবাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সাথে ছিল বিধায়ী কিন্তু আমরা একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি। আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত দুই একজন ছাত্র নেতা সেনাপ্রধানকে সরাতে হবে, ওইদিকে কর্মসূচি দিতে হবে, নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার পায়তারা করেছে। এর মধ্যে দিয়ে তারা কি করতে চায় আমরা জানতে চাই। তারা কি দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়? সামরিক বাহিনী তো এই গণ অভ্যুত্থানের সাথে ছিল। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সেনা প্রধানই তো সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আপনার কিভাবে সংকট নিরসন করা যায় সেই উদ্যোগ নিয়েছিলেন। তাহলে কেন এখন তাকে ভিলেন বানানো হচ্ছে? কেন তাকে বিতর্কিত করা হচ্ছে? এর কারণ সুস্পষ্ট। এই তথাকথিত ছাত্র নেতা এবং তথাকথিত 2-4 জন বুদ্ধিজীবী এরা আরেকটা বিশৃঙ্খলা করতে চায়। 75-এর মতো আপনারা দেখেছেন সেই সময় কু পাল্টা কু, রাজনৈতিক অস্থিরতা দেশকে ওইরকম একটা সংকটের দিকে নিয়ে যেতে চায়। তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাটা এখন সময়ের দাবি। জাতীয় নির্বাচন যত দীর্ঘায়িত হবে সংকট তত বাড়বে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে প্রশ্ন করে, ভাই আমরা ব্যবসা বিনিয়োগ করব কার উপরে ভরসা করে? কে আমাদের সুরক্ষা দেবে? এমনকি আমরা দেখতে পেলাম যেখানে এই ফ্যাসিস্ট হাসিনা দেশ বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে তারা আপনার ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি এই আপনার বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দর দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এই সরকার এসে সেই হাসিনার ব্যবস্থায় চালু রাখলো। হাসিনা খারাপ, হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু হাসিনার দেওয়া উদ্যোগ আপনারা বজায় রাখতে চান। এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান, আপনারা মানবিক করিডোর দিতে চান, কোনো আলাপ আলোচনা ছাড়া। সেনাপ্রধান বলেছে, এই জন্য বলছি যে ওনাকে ধন্যবাদ জানাই যে এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এবং আমরা এখন বলছি নির্বাচিত সরকারও এই তথাকথিত মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনার সিদ্ধান্ত নিতে পারবে না। চট্টগ্রামের একমাত্র বাংলাদেশের কৌশলগত বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। প্রয়োজনে আপনি টেকনোলজি আনেন, টেকনিক্যাল এক্সপার্ট আনেন, বিশেষজ্ঞ আনেন, উচ্চ বেতনে তাদেরকে নিয়োগ করেন, নিজস্ব অপারেটর দেশীয় প্রতিষ্ঠান দ্বারা বন্দরকে পরিচালনা করুন, এবং নির্বাচনী রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে একটা পরিষ্কার রোডম্যাপ দিয়ে ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদ, প্রশাসন, সমাজের সর্বশ্রেণীর মাঝে একটা স্বস্তি দেন। নির্বাচনী রোডম্যাপ ছাড়া এই স্বস্তি আসবে না। প্রশাসন অনেক ক্ষেত্রেই কাজ করছে না, আস্থা পাচ্ছে না, কারণ যাকে তাকে ফ্যাসিবাদের দোসর বানিয়ে দিচ্ছে, যার তার বিরুদ্ধে আন্দোলন করছে, যাকে তাকে লাঞ্ছিত করছে। সেদিন মধ্যরাতে দেখেছেন যে এই কতিপয় ছাত্র নেতা তারা এখন বৈষম্য বিরোধী নেতা, বিশাল বিপ্লবী, কিন্তু আগে করেছে ছাত্রলীগ। এখন তারা একজন ব্যবসায়ীর বাসায় আপনার হানা দিয়েছে যে তারা তাকে গ্রেপ্তার করবে, টেনে নামাবে। তুমি কে? তোমাকে কি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যরাতে একজনের বাসায় গিয়ে তার আপনার টেনে নামানো, তাকে গ্রেপ্তার করানো? ফ্যাসিবাদের দোসর কারা? কারা এই গুম খুন গণহত্যায় জড়িত? এর একটা তালিকা দরকার। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, সব জায়গায় একটা তালিকা করে তাদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা দরকার। একটা তালিকা প্রশাসনের কাছে থাকা দরকার। না হলে ওই যে আব্দুল হামিদকে ছেড়ে দিবে, নুসরাত ফারিয়াকে আটক করবে, এবং সেইটা সমাজে নানান ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এগুলো দেশের জন্য ভালো না, এগুলো সুখকর কিছু হচ্ছে না। আমরা খুব উদ্বিগ্ন হচ্ছে এই কারণে যে আমরা এত স্যাক্রিফাইস করে, লড়াই সংগ্রাম করে এই পট পরিবর্তন করলাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কতিপয় ব্যক্তির জন্য, কিছু মানুষের ক্ষমতার লোভের কারণে আরেকটা নৈরাজ্য দেশে তৈরি হতে যাচ্ছে। সেই কারণে আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, এই নৈরাজ্য থেকে দেশকে আপনি রক্ষা করুন। আপনি একজন সম্মানিত ব্যক্তি, এই সমস্ত ফলাফলগুলো আপনার অসম্মানিত করবে, আপনাকে অসম্মানের দিকে নিয়ে যাচ্ছে। আপনি তাদেরকে যেই মাথার উপরে তুলে দিচ্ছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা,
আপনি যদি ওই জায়গায় থাকেন, তারা আপনাকে ডুবাবে, দেশকেও ডুবাবে। কিন্তু আমরা সেটা হতে দিব না। তাই আমরা পরিষ্কারভাবেই বলছি, আমরা অনতিবিলম্বে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই, এবং নির্বাচনী রোডম্যাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না আসলে অনতিবিলম্বে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো নির্বাচনী রোডম্যাপের দাবিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।